যে কিশোর তরুণ বাংলাদেশটাই বদলে দিয়েছে, সমস্ত সমীকরণ বদলে দিয়েছে, তারাই কখনো কখনো আত্মহত্যারও শিকার হয়, ডিপ্রেশনের শিকার হয়, নানা ধরনের মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়। একটি তথ্য বললে আপনারা বুঝতে পারবেন, প্রতি বছর সারা বিশ্বে 46,000 কিশোর কিশোরী আত্মহত্যা করে। তার মানে মানসিক অবস্থা কেমন হলে মানুষ আত্মহত্যার দ্বার প্রান্তে পৌঁছে যায়। আমরা নানা বিষয়ে আজকে আলোচনা করব কিশোর কিশোরী তরুণ তরুণীদের মানসিক অবস্থা নিয়ে। আরোগ্য নিকেতনের আজকের বিষয়েও আমরা দিয়েছি কিশোর তরুণদের মানসিক স্বাস্থ্য এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তারাও বলা যায় যে বয়সে তরুণী, উপস্থাপক হিসেবে আমিও তাই। আমাদের সঙ্গে আছেন, আমরা পরিচয় করিয়ে দিই, ডাক্তার রুবিনা হোসেন, সহকারী অধ্যাপক মনরোগ বিদ্যা বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ। সঙ্গে আরও যুক্ত হচ্ছেন নুসরাত সাবরিন চৌধুরী, কাউন্সিলর মেন্টাল হেলথ, এথেনা মেন্টাল হেলথ ওয়েলবিং সেন্টার। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই নুসরাত সাবরিন চৌধুরী আপনার কাছে জানতে চাইব, এই যে মানসিক সমস্যা প্রতিটি মানুষের জীবনেই আসলে আসে, রকম ফের কখনো আসে পরে আগে। আপনার জীবনে এমন হয়েছে কিনা কখনো? আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার মনে হয় আমরা সবাই কম বেশি কোনো রকম মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে সবাই যাই, কোনো না কোনো ফেজে, লাইফের কোনো না কোনো স্টেজে। কেউ হয়তো আমরা কোপ করতে পারি, এখান থেকে উঠে আসতে পারি, কেউ হয়তো কোপ করতে পারছি না। তখনই সমস্যাগুলো আসলে তৈরি হয় বা ডিসঅর্ডারের দিকে হয়তো বা যায়। অবশ্যই আমিও আমার আর্লি চাইল্ডহুড বা আমার ওই সময়টাতে বা আমার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যেটা নিয়ে আমরা আসলে কথা বলছি, কিশোর সময়টাতে একটা খুব ক্রাইসিস মোমেন্ট সবার জীবনেই যায়, এটা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই আসলে। সেটাও আমরা পার করে এসেছি এবং সেই জায়গাটা পার করে এসেছি বলেই হয়তো মেন্টাল হেলথের জায়গাটাকে এতটা কানেক্ট করতে পারি এবং সেই প্যাশনের জায়গাটা হয়তো বা তৈরি হয়েছে। তো সেরকমটা হয়েছে, হতাশা ছিল, বিষণ্ণতা ছিল, খুব স্বাভাবিকভাবে যেটা অলমোস্ট সবাই থাকে। সেইগুলো জায়গাগুলো অবশ্যই আমরা পার করে সেই এতটুকু জায়গা পর্যন্ত আসা হয়েছে। ধন্যবাদ। ডাক্তার রুবিনা হোসেন, আপনার কাছে জানবো যে চিকিৎসকরা তো আসলে সাধারণত মনোরোগ বিদ্যা নিয়ে কাজ করতে চান না, আমি যতটুকু জানি। যদি আমার নিজেরই ভাগ্নি মেডিকেল কলেজে পড়ছে, হঠাৎ করে প্রথম ফার্স্ট ইয়ারে সে বলে বসলো যে আমি মনোরোগ বিদ্যা নিয়ে কাজ করতে চাই, আগ্রহ অনেক বাড়ছে। কেন মনে হলো আসলে এই জায়গাটা কেন ইন্টারেস্টের জায়গা? ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে, যখন আমি প্রথম মেডিকেলে আমি জয়েন করি, তখন কিন্তু আমি একবারের জন্য চিন্তা করিনি আমি হয়তো এই মনোরোগ বিদ্যা লাইনে আমি আসব। তখন আমার সবার মতো আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি মেডিসিন স্পেশালিস্ট অথবা গাইনিকোলজি এই লাইনে হয়তো যাব। কিন্তু যখন আমি আস্তে আস্তে বিভিন্ন পেশেন্টদের সাথে ডিল করা শুরু করলাম, তখন আমি কিছু জায়গায় আমি দেখলাম যে অনেক পেশেন্ট থাকে যে তাদের সাথে তাদের যখন মনের কষ্টগুলা, তাদের স্ট্রেসগুলা, চাপগুলা যখন তারা কথা বলতে পারে, সেই জায়গাগুলো যখন তারা শেয়ার করতে পারে, তখন কিন্তু তারা শুধু শারীরিকভাবেই সুস্থ হয়ে যায় না, তাদের মানসিক সুস্থতার জন্য এটা তাদের শারীরিক সুস্থতাতেও কিন্তু অনেক প্রভাব ফেলে। তখন আমার প্রথম রিয়েলাইজেশনটা আসলো যে আসলে মনোরোগ চিকিৎসাটা আসলে কতটা ভাইটাল আমাদের সবার জন্য, কিন্তু আমরা কেউ এই ব্যাপারে সচেতন না। সেখান থেকে আমাদের ছোট একটা সময় থাকে যখন আমাদের ইন্টার্নশিপ সময়ে আমরা সাইকিয়াট্রির আউটডোরে আমরা কাজ করি। সেখানে আমার যিনি প্রফেসর ছিলেন তারও অনেক অবদান আছে, প্রফেসর মাহমুদ হাসান স্যার। তো ওনার সাথে যখন আমি কাজ করতাম আউটডোরে, তখনও আমি দেখলাম যে আসলে ওদের সাথে কথা বলে এই চিকিৎসাগুলো দিতে একটা অন্যরকম একটা প্লেজার আছে। এই শান্তির জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে কমিউনিকেশন, যে কোনো জায়গায় কমিউনিকেশন ইজ দ্য কি। সো যদি এই জায়গা থেকে যদি আমি একটু কাজ করতে পারি, তাহলে হয়তো বা আই ক্যান মেক আ ডিফারেন্স। সুন্দর বলেছেন। তবে একটা কিশোরকেও যদি জিজ্ঞেস করা হয় বা একেবারে বয়সে 3-4 বছর তুমি কি হতে চাও, ডাক্তার হতে চাই, এটা কমন, এবং ডাক্তার হয়েও যায়, এবং ডাক্তার যারা আসলে হচ্ছে দেখা যায় যে তাদের জীবনের অনেক অর্জন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভালো রেজাল্ট করছে। কিন্তু তারপরেও আমরা দেখি যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা আছে। মানে এত ভালো কিছুর পরেও কেন আসলে এটি হয়? আসলে আমার কাছে মনে হয় যে মূল যে কারণটা আসলে আত্মহত্যার, যে অতিরিক্ত চাপ একটা
বিষয় হয়ে যায়। যদি আমি মেডিকেলের স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলতে চাই, অতিরিক্ত চাপ, একটা শিক্ষাগত প্রেশার, সবসময় ভালো করতে হবে। তারা দেখা যায় যে যারা মেডিকেলে পড়াশোনা করে তারা কিন্তু আগের থেকে একটা ভালো রেজাল্ট, ভালো ফলাফলের মাধ্যমে অ্যাডমিশনে চান্স পেয়ে অনেক যুদ্ধ করে তারা আসে। সো ওখানে কিন্তু এতদিন তাদের যুদ্ধটা ছিল অনেকের মধ্যে, এখন হচ্ছে যারা আছে সবাই কিন্তু একই লেভেলের স্টুডেন্ট। সো দেখা যায় যে কম্পিটিশনটা, চাপটা, যে ভালো করতে হবে, ভালো করতে হবে, ভালো করতে হবে, এই চাপটা থেকে সামাজিক চাপ, পারিবারিক চাপ, শিক্ষাগত চাপ, এই চাপটার কারণে দেখা যায় যে অনেক সময় যে তারা কোপ করতে পারে না। তার মানে চিকিৎসক হলেও তারও আসলে মানসিক স্বাস্থ্যের অবশ্যই, উন্নয়নের জন্য আসলে কাজ অবশ্যই। করা প্রয়োজন। আসবো বা নুসরাত সাবরিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে মোটা দাগে কিশোরদের বা তরুণদের এই মন খারাপের জায়গা বা মানসিক স্বাস্থ্যের সমস্যার জায়গাগুলো কি কি, কতভাবে হতে পারে? অনেক ধন্যবাদ। আপু একটু আগেই বলছিলেন যে আপনি যেটা খুব সুন্দরভাবে বললেন যে চিকিৎসকদেরও কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার জায়গাগুলো আসলে অ্যাড্রেস করার বিষয়টা। তো মোটামুটি এই যে কিশোর বয়স থেকে তরুণ বয়স, এটা কিন্তু আমাদের একটা পুরো প্রজন্মকে আসলে লিড করে। তো এই সময়টাতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা যদি মোটা দাগে দেখি যে ডিপ্রেশন, বিষণ্ণতা, হতাশা অনেক বেশি, অ্যাংজাইটি লেভেল খুবই বেশি, কারণ সেটার অনেকগুলো কারণ আছে যেগুলো হয়তো পরে আমরা এক্সপ্লোর করব। সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি থাকে, সুইসাইডের আত্মহত্যার প্রবণতা, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন। আসক্তি থাকে, আসক্তিরও রকমভেদ আছে। এখন ইন্টারনেট অ্যাডিকশন অনেক বেশি আমাদের ঘরে ঘরেই পৌঁছে গেছে, ড্রাগ অ্যাডিকশন। তো এটা এই 4-5টা বিষয়, এবং এছাড়াও আরও যদি আমরা অন্যান্য মনোরোগের সমস্যাগুলোর মধ্যে যাই, ব্যক্তিত্বের সমস্যা, কন্টাক্ট ডিসঅর্ডার বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসলে থেকে থাকে। কিন্তু একদম মোটা দাগে বিষণ্ণতা, অ্যাংজাইটি, আত্মহত্যা প্রবণতা এবং আসক্তির এই বিষয়গুলো আমরা সবচেয়ে কিন্তু বেশি। কিশোররা যে মানসিক সমস্যায় জর্জরিত হতে পারে, এটি কি পরিবার বোঝে কিনা? পরিবার এখনও আসলে, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার জায়গা থেকে যদি বলি, করোনার পর থেকে কিন্তু আমরা অনেক বেশি এখন সচেতন হয়েছি, কারণ সেই জায়গাটা আসলে তৈরি হয়েছে। এখন অনেক মানুষ রিচ আউট করে, অনেক মানুষ কথা বলে, কিন্তু সবাই যে এখনও লক্ষণ সম্পর্কে জানে বা ওয়ার্নিং সাইনগুলোকে অ্যাড্রেস করতে পারে তা কিন্তু নয়। তো সেই জায়গা থেকে আমরা অনেকটুকু এখনও পিছিয়ে আছি, হয়তো কাজ করার অনেক সুযোগ আছে, পরিবারকেও আরও সচেতন করার অনেক জায়গা আছে। তো প্রথমত আমরা দেখি যে বুঝে না। আমাদের কাছে যখন আসলে একজন ক্লায়েন্ট আসে, অনেকটা সময় পার করে আসলে আসে, যখন তার আচরণগত পরিবর্তন এতটাই বেশি হয়ে যাচ্ছে যেটা আসলে খুবই চোখে লাগছে, তখন হয়তো আমরা ক্লায়েন্টদেরকে পাচ্ছি, যেটা খুবই সিভিয়ার পর্যায়ে অনেক সময় চলে যায়। মাইল্ড মডারেট পর্যায়ে কিন্তু আমরা সেভাবে করে পাই না, যেটা আপু আরও ভালো বলতে পারবেন। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে ভর্তির জন্য আসছে বা কাউন্সেলিংয়ের জন্য আসছে, হয়তো বা কোনো সেলফ হার্ম করে আসছে, বা ডিপ্রেশনে খুবই এত বাজে অবস্থায় চলে গেছে, নিজেকে আইসোলেট করে ফেলছে, তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করছে, বা অ্যাংজাইটির জন্য এমন একটা হচ্ছে যে সে প্রতিনিয়ত কাঁদছে, সে একাডেমিক পারফরমেন্স তার ফল করছে, এরকম নানান ধরনের সমস্যা নিয়ে কিন্তু আসছে। তো এই আচরণগত পরিবর্তনগুলো খুব সিভিয়ার জায়গায় না গেলে কিন্তু একজন তারা আসে গার্ডিয়ান না আসলে আর কি। নিয়ে আসছে না। ডাক্তার রুবিনা, আপনার কাছে জানতে পারবো যে এই প্রবণতা বা এই লোড কত বেশি বাড়ছে, এটি কি আসলে কোভিডের সঙ্গে বেশি যুক্ত কারণ, নাকি আগে থেকেই আসলে এরকম যে আমাদের কিশোর তরুণরা অনেক বেশি আক্রান্ত? মানে এটার ভলিউমটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। ভলিউমটা আসলে আগে থেকেই ছিল। যদি আমি বলি যে কোভিডের আগের অবস্থা যদি বলি, আমাদের কিন্তু বাংলাদেশে একটা অনেক বড় একটা মেন্টাল হেলথ সার্ভে আমাদের কন্ডাক্ট করা হয়েছিল। সেই মেন্টাল হেলথ সার্ভেতে দেখা গিয়েছে যে কিশোর কিশোরীদের মধ্যে বা তরুণদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রতি 100 জনের মধ্যে 6 জন, 7 জন, 8 জন, 10 জন, এরকম একটা, যদি আমি মোটা দাগে বলি, এই ধরনের একটা সংখ্যা ছিল। কিন্তু কোভিডের সময় দেখা গিয়েছে যে এই যে হঠাৎ করে একটা বিশাল, তরুণদের উপরে কিন্তু এটা বেশি প্রভাব ফেলে, যে এই হঠাৎ এই বিশাল চেঞ্জটা, এবং এই চেঞ্জটার কারণে তখন কিছু ছোট ছোট কিছু রিসার্চ করা হয়েছিল। সেই রিসার্চগুলোতে দেখা গিয়েছে যে সেই 100 জনের মধ্যে 6-7 থেকে সেটা বেড়ে 20 থেকে 30 জন হয়ে গেছে। সো 100 জনের মধ্যে যদি 30 জন যদি কোনো ধরনের অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগে, এটার নাম্বারটা কিন্তু আসলে অনেক বেশি। একটা মহামারীর মতো বলা যায়। মহামারী, অফকোর্স এখন মেন্টাল ইলনেস ইজ অ্যান এপিডেমিক। ধন্যবাদ। আমি একটু আসতে চাই পর্যায়ক্রমে। এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইডাল টেন্ডেন্সি বা অ্যাডিকশন, মানে তরুণরা কোনটাতে আসলে বেশি আক্রান্ত? একদমই যদি আমরা প্রিভ্যালেন্সটা সেভাবে করে দেখি, যে ডিপ্রেশনটা সবচেয়ে বেশি, তার পরবর্তীতে আসে অ্যাংজাইটি,
হতাশা বিষণ্ণতা অনেকটুকুই বেশি, কারণ এটার প্রথম বীজটাই শুরু হয় হয়তোবা পরিবার থেকে। আমরা আগে আসলে যৌথ পরিবারে ছিলাম, সেটা ভেঙে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে। সিটি লাইফে আমরা সবাই কিন্তু সারাক্ষণ একটা ঘোড়ার দৌড়ের মতো সারাক্ষণ দৌড়াচ্ছি। তো আসলে পরিবারে যেটা গুণগত সময় দেওয়া এবং পরিবারের মানুষের মাঝে একটা বন্ধন, এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে মিসিং। তার মানে আপনি বলছেন যে যৌথ ফ্যামিলি একটা মানুষের হিল করার জায়গায় ছিল আর কি। অবশ্যই একটা কমিউনিকেশন হতো, আমরা অনেকটুকু ভেন্ট আউট করতে পারতাম, কথা বলতে পারতাম, নিজের অনেক কিছু শেয়ার করতে পারতাম। তো সেই জায়গাগুলো যতটুকু কমে আসছে, মানুষ যত নিজের মধ্যে নিজের একটা বলয় তৈরি করছে, একটা জগতে চলে আসছে, তখন স্বাভাবিকভাবে হতাশা বিষণ্ণতার জায়গাগুলো বাড়ছে। মানুষ এখন সুস্থ বিনোদনের জায়গাগুলোর অনেক অভাব। মানুষ বিনোদনগুলো খুঁজে মুঠোফোনে, সেলফোনে স্ক্রল করে। তো সারাক্ষণই এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের অ্যাটেনশন স্প্যানটা অনেক বেশি কমে যাচ্ছে। আমরা মানুষের সাথে কমিউনিকেট করছি না, সোশ্যালাইজেশন করছি না, গেট টুগেদারে যাচ্ছি না। তো এই জিনিসগুলো আমার মনে হয় অনেক ক্ষেত্রেই কম, এটা একটা প্রভাবক হিসেবে কাজ করে। আর টুগেদারে গেলেও দেখা যায় যে সবাই মুঠোফোনে একদম আছে। ইভেন আমরা হচ্ছে একই ডাইনিং এ হয়তো একটা মিল শেয়ার করছি, কিন্তু সবাই কিন্তু যার যার মোবাইল আমরা ইউজ করছি। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় অনেকটুকু অভাব। এবং সবসময় আমরা বলি যে পরিবারে গুণগত সময় দেওয়া, কিন্তু গুণগত সময় আসলে কি সেটা নিয়ে আমরা আসলে অ্যাওয়ার না। আমরা মনে করি যে প্রেজেন্সটাই হয়তো বা গুণগত সময়, কিন্তু এটা কিন্তু না। আমরা যখন একটা মানুষের সাথে কমিউনিকেট করবো, ইন্টারাক্ট করবো, আপনি আমার সাথে কথা বলছেন, সন্তান যখন বাবা মার সাথে কথা বলবে, বাবা মা যখন সন্তানকে বোঝার চেষ্টা করবে, সেই বিষয়টা হচ্ছে গুণগত সময়। এটা আধা ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, বাট সবসময় প্রেজেন্ট আছি, এটা কিন্তু আসলে কোয়ালিটি টাইম না। বটে আমি ডিপ্রেশনের এক্সাম্পলে যদি আসতে চাই, আপনি ডিল করেছেন এমন একজন, আমরা নাম তো আসলে কারো বলছি না, একটি উদাহরণ শুনতে চাই যে কি সমস্যা নিয়ে আসলো বা ট্রিটমেন্ট দিয়ে আসলে কতটুকু তাকে ফেরানো গেল। আসলে অনেক পেশেন্টই তো দেখি এখন এই মুহূর্তে আমি এভাবে করে আসি যে মূল লক্ষণগুলো আসলে আমরা কি দেখি তরুণদের মধ্যে ডিপ্রেশনের, যে খুব বেশি যেটা আসে, যেহেতু আমরা অ্যাওয়্যার না এই মানসিক স্বাস্থ্য নিয়ে, তো দেখা যায় যে মাথা ব্যথা, এরকম যে আমার খুব মাথা ব্যথা করে, সারাক্ষণ আমার মাথার পিছনটা কেমন চাপ দিচ্ছে, ভালো লাগছে না। তারপর যখন একটু জিজ্ঞেস করা শুরু করি যে তোমার সারাদিন তোমার কেমন লাগে, তখন আমরা আস্তে আস্তে কিন্তু বের করে আনতে পারি যে তাদের মেইন যে সিমটমগুলো নিয়ে তারা আসে সেটা হচ্ছে মন খারাপ, কিছু ভালো লাগে না, সারাদিন একই রকম মনটা একইভাবেই খারাপ থাকে, কোনো ভালো সংবাদ মানে মনের পরিবর্তনটা তেমন একটা হয় না, কোনো কাজে আগ্রহ নেই। এমন না যে বাবা মারা কিন্তু কমপ্লেন আসে যে পড়াশোনা করছে না, কিন্তু তারা শুধু বাইরেরটুকু দেখছে। তাদের সাথে কথা বললে কিন্তু দেখা যায় শুধু পড়াশোনা না, তাদের কিন্তু এই যে ফোনটাও যে দেখছে সেটাতেও তাদের আর আগ্রহ নাই। তাদের বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে না, বাইরে যেতে ভালো লাগে না, নিজেকে আস্তে আস্তে আলাদা করে ফেলছে, একাকিত্ব তাতে ভুগছে এক ধরনের। এছাড়াও দেখা যায় যে তাদের মধ্যে একটা ভবিষ্যৎ নিয়ে যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটা তাদের মধ্যে আর নাই, তারা হোপলেস হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। কিন্তু তাদের মনে হচ্ছে যে তাদের কোনো ভবিষ্যৎ নাই, কোনো ফিউচার নাই, কি করব, আমাকে দিয়ে কিছু হবে না। প্রচুর নেতিবাচক চিন্তা দিয়ে মনটা ভরে যাচ্ছে এবং তারা নিজে নিজে অকারণে কাঁদছে, মন খারাপ করে আছে, কষ্ট পাচ্ছে। এই জিনিসগুলা হচ্ছে প্রধান লক্ষণ। কিন্তু নিজে বুঝে ওই ব্যক্তি কি আসলে চিকিৎসক বা কাউন্সিলর তাদের দরজা পর্যন্ত আসতে পারে? বোধহয় তো পারে না। বোধহয় পারে না, কারণ হচ্ছে যে নিজে বোঝাটা আসলে খুব ডিফিকাল্ট যেখানে আপনার সচেতনতা নাই, এবং আমাদের দেশে কিন্তু সচেতনতার জায়গাটা খুব কম। তো আমি নিজেও সাইকিয়াট্রিতে আসার আগে আমি নিজেও ডিপ্রেশন ওভাবে বুঝতাম না। আমরা মন খারাপকে বলি বিষণ্ণতা, খুব ইজিলি আমরা ওয়ার্ডটাকে ইউজ করে ফেলি। মন খারাপ লাগছে, আমি খুবই ডিপ্রেসড। ব্যাপারটা এরকম না, বিষণ্ণতা খুব বড় একটা বিষয়। আমার কারণ ছাড়া আমার মনটা খারাপ, বা খুব অল্প কারণে আমার খুব মন খারাপ। সো এই জায়গাটা বোঝা এটা এবং অন্যকে বোঝানো খুব ডিফিকাল্ট, এই জন্য কেউ নিয়ে আসে না। বুঝছো, যখন প্রভাবগুলা ফেলে যে সম্পর্কগুলা খারাপ হয়ে যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক, কারোর সাথে মিশছে না, বন্ধুদের সাথে মিশছে না, স্কুলে যেতে চাচ্ছে না, কলেজে যেতে চাচ্ছে না, অথবা তার ওয়ার্ক পারফরমেন্স ফল করছে, তখন দেখা যায় যে আশেপাশের মানুষ, কলিগরা, ফ্রেন্ডসরা, বা ইভেন তখন ফ্যামিলির একটু কনসার্ন হওয়া শুরু করে যে হয়তো তোমার কাছে, তোমার মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত। যেটা সাবরিন অলরেডি বললো যে খুব সিভিয়ার পর্যায়ে আসলে না গেলে আসে না। আর নিজের আসলে আচরণগত পরিবর্তন কিন্তু নিজে অনেকটুকু বোঝা যায় না। পরিবারের মানুষরাই ফার্স্ট আসলে মাইল্ড অবস্থায় যদি আসলে ডিপ্রেশনের রোগীরা যদি মাইল্ড অবস্থায় আসে, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এই জায়গা থেকে কি বের হয়ে আসা যায় কিনা, খুব সহজে বের হয়ে আসা যায়।
যায় যদি সেটা মাইল্ড পর্যায়ে থাকে, আমার ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, নিজের আবেগটাকে বোঝার পর আমি যখন হেল্প নিব তখন এই যে আমার ভালো লাগছে না সেটা নিয়ে আমি কি করতে পারি। সবসময় যে আমার ওষুধ খেতে হবে, মেডিসিন লাগবে, নট নেসেসারি। কিছু আমাদের লাইফস্টাইলে কিছু অ্যাক্টিভিটিস চেঞ্জেস, কিছু বিহেভিয়ারাল মডিফিকেশন দিয়েও কিন্তু ডিপ্রেশন থেকে উঠে আসা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। নুসরাত সাবরিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে এই যে ডিপ্রেশনে কেউ পড়লে মানে একজন কাউন্সিলর আসলে কিভাবে তাকে আবার মূল পথে ফিরিয়ে নিয়ে আসে? আপু এটা একটু আগেই যেটা বলছিলেন যে এটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার পর্যায়ের একটা বিষয়, এবং মন ভালো না থাকা মানেই কিন্তু বিষণ্ণতা নয়। তো বিষণ্ণতার এই যে লক্ষণগুলো আপু যেটা বললেন সেটা কিন্তু একদম যদি ক্রমাগত 2 সপ্তাহ যাবৎ কারো পারসিস্ট করে তখনই আমরা কিন্তু বলতে পারছি যে সেই মানুষটা বিষণ্ণতায় ভুগছে। তো তখন যদি আসলে আমরা অ্যাড্রেস করতে পারি এবং খুব মাইল্ড পর্যায়ে আছে বা এমন একটা জায়গায় আছে যে সে তার খুব বেশি ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ তার ডেইলি লাইফে তার যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো সেখানে খুব বেশি ইম্পেয়ারমেন্ট এখনো পর্যন্ত হয়নি, তো সেখানে আমরা কিছু মডিফিকেশনের জায়গা আনতে পারি। তাকে আমরা কিছু হোমওয়ার্কস দিয়ে, কিছু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে যেটা আমরা কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচ বলি আমাদের সাইকোথেরাপির ক্ষেত্রে। তো তার চিন্তা চেতনার পরিবর্তনের জায়গাটা, এই যে সে হোপলেস ফিল করছে, কেন করছে, তার ইমোশনগুলোকে আইডেন্টিফাই করা এবং এটার আসলে কোনো লজিক্যাল কোনো কারণ আছে কিনা, লজিক আছে কিনা সেটা সে নিজেই আইডেন্টিফাই করতে তাকে হেল্প করা। সো আমরা কিন্তু সাইকোথেরাপিতে কখনো একজন ক্লায়েন্টকে ডিসিশন মেক করে দেই না, আমরা তাকে হেল্প করি যে তুমি তোমার নিজের জায়গাটা খুঁজে বার করো, তুমি তোমার অনুভূতিগুলোকে বোঝো এবং তুমি সলিউশনটাকে খুঁজে বার করো। আমরা জাস্ট হচ্ছে একটা পথ দেখিয়ে দিই যে এভাবে করে যেতে হবে। তো সেখানে অনেক কিছু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, কিছু বিহেভিয়ারাল টেকনিক আছে যে যেখানে সে নিজেকে আইডেন্টিফাই করতে পারে এবং বিভিন্ন ধরনের সোশ্যালাইজেশন, তার সুস্থ বিনোদনের চর্চা, পরিবারের অনেক ধরনের কার্যক্রমগুলোর সাথে যুক্ত হওয়া, সে এবং নিজেকে একটা এঙ্গেজ রাখা, যে কোনো কিছুতে, যে কোনো কাজের সাথে যুক্ত রাখা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যেই জায়গাগুলোতে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় সেই জায়গাগুলো তাকে আবার রিকানেক্ট করিয়ে দেওয়া। তো এগুলোই হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের কাজ থাকে কাউন্সিলর হিসেবে। কিন্তু ডাক্তার রুবিনা, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের মানুষের প্রবণতা হচ্ছে যে আপনি তাকে লাইফস্টাইল মডিফিকেশন দেন বা অন্যভাবে কানেক্ট করার চেষ্টা করেন, সে ওষুধ নির্ভরতা বেশি, সেটি ঠিক মতো খায় কিন্তু তার আচার আচরণের পরিবর্তন সে আসলে করতে চায় না। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে কিনা বা তাকে অল্প সময়ে আসলে এই সমস্যাগুলো সমাধান করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই দেখা যায় যে এই রেগুলার এই যে বিহেভিয়ারাল যে থেরাপিগুলো দেয়া হয়, যেগুলো কাউন্সিলররা দেন, সেগুলো দেখা যায় যে তারা ফলো করে না, যেটা বললেন। তো আমরা যখন কি করি যে আমরা প্রথমে একটু লো ডোজে আমরা ওষুধ একটু স্টার্ট করি। তার লো ডোজ যে করব নেসেসারি না, আমরা তার সিমটম অনুযায়ী আমরা সেটা করি। যদি মনে করি বেশি ওষুধের প্রয়োজন আছে তখন আমরা সেভাবে করে দিই। সেভাবে করে শুরু করার পর ওষুধের কাজটা আসলে কি, যে আমাদের ব্রেনে কিছু কেমিক্যালস থাকে যেমন সেরোটোনিন, ডোপামিন, এই কেমিক্যালগুলোর কাজই হচ্ছে আমাদের আবেগটাকে স্বাভাবিক রাখা। যার আবেগ মানে চিন্তা ভাবনা, আবেগ, চেতনা, এই জিনিসগুলো মাঝে মাঝে আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে অথবা অনেক কমে যাচ্ছে, এগুলো কিন্তু আসলে আমাদের ব্রেনের হরমোনের কারণে। সো এটাকে যখন আমরা ওষুধে নর্মালাইজ করি তখন দেখা যায় যে তাদের মধ্যে একটু আগ্রহ আসে যে ঠিক আছে, আমি যদি এই বিহেভিয়ারাল এই টেকনিকগুলো ফলো করি যেগুলো আমাকে আমার কাউন্সিলর গাইড করেছে, দেন আই ফিল বেটার। তখন কিন্তু তাকে আমরা এই জিনিসটা বোঝাই যে তুমি যদি এই জিনিসগুলো যদি অ্যাক্টিভলি করতে থাকো তাহলে কিন্তু একটা পর্যায়ে তোমার মেডিসিন লাগবে না। তখন এই জিনিসটা মানে বেসিক্যালি তাকে মোটিভেট করা, কিন্তু মোটিভেশন তার তখনই আসে যখন আমরা তাকে প্রপারলি গাইডটা করতে পারি, মেডিসিন দিয়ে তার ভিতরে আগ্রহটা আবার ফেরত আনতে পারি, তার হরমোনাল লেভেলগুলো নর্মাল করতে পারি তখন। ধন্যবাদ। নুসরাত সাবরিন চৌধুরী, আপনার কাছে জানবো যে আমাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি আসলে বাড়ছে কিনা কিশোর কিশোরীদের বা তরুণ তরুণীদের মধ্যে? যেমন একটা সময় আমার মনে আছে, আজ থেকে 5-6 বছর আগে 1 বছরে 11 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে হয়তো আলোচনাটা বেশি এসছে, অন্য প্রতিষ্ঠান হয়তো আলোচনার মধ্যে আসলে আসেনি। পরিস্থিতি কোথায় এখন? দুঃখজনক হলেও সত্যি যে আত্মহত্যার হার বাংলাদেশে কিন্তু অনেক বেশি। যদি আমরা বর্তমানে
গ্লোবালি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা দেখি, প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। আমরা যখন কথা বলছি এখনও অনেক মানুষ হয়তোবা সেই সময়টাতে আত্মহত্যার মতো এই দুর্ভাগ্যজনক বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, প্রতি বছর কিন্তু বাংলাদেশের 10,000 থেকে 64,000 মানুষ কিন্তু সুইসাইড করে, যেটা আমরা জানি না, ইটস আ হিউজ পপুলেশন। এবং শিক্ষার্থীদের মধ্যে যদি দেখা যায় যে করোনাকালীন সময়ের কথা যদি একটু বলি, ওই বছর করোনাতে যতজন মানুষ মারা গেছে তার থেকে বেশি মানুষ সেই সময়টাতে আত্মহত্যায় মারা গেছে। 14,000-এরও বেশি মানুষ আত্মহত্যায় মারা গেছে। 2023-এর জায়গা থেকে যদি বলি যে একটা প্রতিবেদনে উঠে এসছে যে শিক্ষার্থীদের মধ্যে স্কুল এবং কলেজ গোয়িং শিক্ষার্থী যারা, তাদের মধ্যে হচ্ছে প্রায় 560-এরও বেশি শিক্ষার্থী গত বছর 2023-এ আত্মহত্যা করেছে, যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি একটা অ্যালার্মিং একটা বিষয়। তো অনেক বেশি এটা আত্মহত্যার পরিমাণটা দিন দিন বাড়ছে। এবং যদি আমি এটার কারণ হিসেবে আমি কিছু বলি, ফার্স্ট অফ অল একাডেমিক প্রেশার, তারা কোপ করতে পারছে না অনেক কিছু। ছোট থেকে চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের বিষয়টুকু অনেক কিছু, বা চাইল্ডহুড ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে, তাদের ইমোশনাল ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, এটা অনেক বেশি একটা বড় ভূমিকা রাখে। তো তাদের কোপিং স্ট্র্যাটেজি, যে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা কীভাবে ডেভেলপ হচ্ছে, সেটা অনেক বেশি বড় ভূমিকা রাখে। এখনকার বেশিরভাগ বাচ্চারা কিন্তু একা বড় হয়, সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা আমরা যেটা বলি সেগুলো কিন্তু ডেভেলপ করে না। তো বাচ্চারা কিন্তু একে অপরের সাথে খেলতে শিখছে না, কমিউনিকেট করছে না। তো কমিউনিকেট না করলে তো সামাজিক দক্ষতার জায়গাগুলো তৈরি হবে না, খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা তৈরি হবে না। একটা বাচ্চা যখন একা বড় হয়ে কিশোর লেভেলটাতে যাচ্ছে, তখন কিন্তু সেখানে সে বিভিন্ন ধরনের ক্রাইসিসে ভুগছে। ক্রাইসিস যখন সে পাচ্ছে না নিজের সাথে নিজে খাপ খাইয়ে নিতে, সে হেল্প সিক করছে, বা হয়তো অনেক সময় করতে পারছে না, রিলাই করতে পারছে না কারো উপর, বা বাবা মার সাথে সেই গ্যাপটা তৈরি হয়ে গেছে, হয়তো বা সে রিচ আউট করতে পারছে না। তখন কিন্তু একা বিষণ্ণতায়, হতাশায় বা অ্যাংজাইটিতে অনেক কিছু তো ভুগে কিন্তু সে আত্মহত্যার মতো একটা সিদ্ধান্তে চলে যায়। এবং আমরা সবচেয়ে বেশি আত্মহত্যা দেখি কিন্তু রেজাল্টের পরে, এইচএসসি বা এসএসসি রেজাল্টের পরে দেখি যে না, সে ভালো একটা রেজাল্ট করতে পারে নাই এবং সে কিন্তু একটা ডিসিশন নিয়ে নিল, এরকম একটা বেশি। কারণ সে মনে করে যে আই এম ওয়ার্থলেস, আমি আসলে বাবা মার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সেই যে হোপলেসনেস, সে ঘুরে ফিরে কিন্তু সেই একই লুপে আমরা আসলে পড়ে যাচ্ছি। তো আমার মনে হয় এটা আসলে অ্যাড্রেস করাটা খুবই দরকার। ডাক্তার রুবিনা, আমি জানতে চাই যে যেমন আপনার অ্যাংজাইটির ক্ষেত্রে, ডিপ্রেশনের ক্ষেত্রে বুঝে উঠতে পারে না, কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে একটি সুবিধা আছে যে তারা তো অনেকবার অ্যাটেম্প নেয়, ফার্স্ট অ্যাটেম্পটে তো সে আসলে আত্মহত্যা করে ফেলছে না। এই যে রোগী বা যারা অসুস্থ হয় মানসিকভাবে আপনাদের কাছে, একটি পর্যায়ে আসে, সিভিয়ার পর্যায়ে বা মাইল্ড বা যে কোনো পর্যায়ে আসে, কিন্তু এই রোগীকে আপনারা ডিল করেন যে বাবা মা একজনকে ধরে নিয়ে এসছে যে আত্মহত্যা করার প্রবণতা তার ভেতরে আছে, এমন কেউ কি আসে চেম্বারে? অবশ্যই অবশ্যই, অনেক বেশি আসে। অনেক বেশি আসে। আত্মহত্যা হচ্ছে একটা রেড ফ্ল্যাগ সাইন। এটা কিন্তু এই সাইনটাতেই কিন্তু বেশি আমার কাছে মনে হয় যে বাবা মারা বেশি অ্যাওয়্যার যে আত্মহত্যা করতে যাচ্ছে, ওর তো কোনো সমস্যা হচ্ছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, এই জিনিসটা। কিন্তু যেটা আপনি বললেন যে প্রথমেই হয়তো আত্মহত্যা করে না, হ্যাঁ আত্মহত্যা করে না প্রথমে, কিন্তু কিছু সাইন কিন্তু থাকে তার, যেমন হচ্ছে নিজেকে আঘাত করার প্রবণতা। এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে বেশি থাকে যাদের মধ্যে আত্মহত্যার পরবর্তীতে আত্মহত্যার প্রবণতা থাকে। এই নিজেকে আঘাত করার প্রবণতাটা আসে কিন্তু মনে হয় যে আমার যে মানে ইমোশনাল যে আমি স্ট্রেসটা দিয়ে যাচ্ছি, আমি ফিজিক্যাল স্ট্রেসের মাধ্যমে সেটা ট্রান্সফার করছি, যে আমার যে এই যে আমি নিজেকে আঘাত করছি, এই কষ্টটা আমার কাছে বেটার লাগছে, এই কষ্টটা আমার ইমোশনাল কষ্টের চেয়ে এটা বেটার, সো এটা আমি ফিল করি, তাহলে আমার ইমোশনাল কষ্টটা চলে যাবে। তারা এতটাই স্ট্রংলি তাদের ইমোশনটাকে ফিল করে। সো এখান থেকেই কিন্তু শুরু হয়। শুধু সে নিজেকে আঘাত করা কিন্তু শুধু নিজের হাত পা কাটা বা এটা থেকে না, ওষুধ খাওয়াও হতে পারে, কিছু ইম্পালসিভ কাজ হতে পারে, যে হুট করে কোনো বড় ডিসিশন, খুব রিস্ক টেকিং বিহেভিয়ার যেগুলো আমরা বলি, এই ধরনের কিছু বিহেভিয়ারাল কিন্তু দেখা উচিত বাবা মাদের। এগুলাও কিন্তু আসলে এখান থেকেই কিন্তু শুরু। কিন্তু এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের যে সমস্যাগুলো, সেটি কি আসলে পথ কিনা আসলে আপনার আত্মহত্যার দিকে নিয়ে যেতে? আত্মহত্যার দিকে যখন নিয়ে যায় তখন দেখা যাচ্ছে আত্মহত্যা দুই টাইপের আমরা বলতে পারি আছে। একটা হচ্ছে ইন্টেনশনাল, একটা হচ্ছে নট ইন্টেনশনাল। নট ইন্টেনশনালটা এরকম যে সে হুট করে কোনো কিছুতে খুব কষ্ট পেল, যেমন সাবরিন যেটা বলছেন যে রেজাল্ট খারাপ করা, রেজাল্টটা খারাপ করলো, হুট করে সে ইম্পালসিভলি করলো, হ্যাঁ ইম্পালসিভলি একটা সম্পর্ক নষ্ট হলো, এই ধরনের জিনিসে হুট করে নেওয়া। আরেকটা হচ্ছে যে ইন্টেনশনাল, যে আমি প্ল্যান করছি
মারা যাব, ভালো লাগছে না, জীবনটা খুবই হতাশাজনক, আমার নিজের জীবন নিয়ে কোনো এক্সপেকটেশনই আমার থাকছে না। সো এটা কিন্তু ডিপ্রেশন থেকে আসে। সো দেখা যায় যে ইনিশিয়ালি ডিপ্রেশন থেকে শুরু হয়ে আস্তে 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 করে এই নেগেটিভ নেতিবাচক চিন্তাগুলো যেটা ডিপ্রেশনে আসে না, সেই চিন্তাগুলো থেকেই আস্তে আস্তে মনে হয় যে এর চাইতে ভালো আমি আমার জীবনটাই নিয়ে নিই। কিন্তু আমি শুধু ছোট করে জানতে চাই যে হঠাৎ করে আজকে রেজাল্ট খারাপ হলো, আজকে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করলো, মানে সে কি আগেও এমন প্রবণ ছিল কিনা, মানে এটি এত হঠাৎ করে হয় কিনা? এটা হঠাৎ করে হতে পারে, কিন্তু সাধারণত এই হঠাৎ করেটা দেখা যায় যে হওয়ার পেছনেও গল্প আছে, আপনি গল্প বলছেন। থাকে। হ্যাঁ, মানসিক চাপ দেখা একটা যায় যে বড় একটা বিষয় চাপ, কিন্তু। কারণ দেখা যায় যে এই যে তার রেজাল্টটা খারাপ করছে, সে এতটা জিনিসটা কেন মন থেকে নিচ্ছে, সে তো একা রেজাল্ট খারাপ করছে না। আপনি চিন্তা করেন যে রেজাল্ট খারাপ তো একজন করে না, তার সাথে তো আর 1000 জন রেজাল্ট খারাপ করছে, কিন্তু 1000 জন তো আর সুইসাইডের অ্যাটেম্প নিচ্ছে না। ওয়াই? এখানেই কিন্তু আমাদের একটা পারিবারিক এবং কিছু বংশগত ব্যাপারও কিন্তু চলে আসে। বংশে যদি মানসিক সমস্যা থাকে তখন দেখা যায় যে তারও এই জিনিসটা বংশগতভাবেই কিন্তু এটা তার মধ্যেও চলে আসছে। এই জিনিসটা হতে পারে। আবার হতে পারে যে এই যে পারিবারিক চাপ, আমরা যে এক্সপেকটেশনটা আমাদের বাচ্চাদের রোল নাম্বার 1 হতেই হবে, হ্যাঁ, মেডিকেলে চান্স পেতেই হবে, পেতেই হবে, না হলে জীবন বৃথা। আবারও ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। সমস্যাগুলো আমরা কম বেশি বুঝতে পারছি। চিকিৎসার পথ আসলে কি, চিকিৎসা আসলে আমাদের কতদূর ফেরাতে পারে, আর কত অংশ আসলে চিকিৎসা পর্যন্ত আসতেই পারছে না, মানে তেমন কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই চিকিৎসা ফেরাতে অবশ্যই পারে, কিন্তু চিকিৎসার আওতায় আসছে না অনেক বেশি। যদি আমরা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপটা দেখি, 94% একটা গ্যাপ কিন্তু আমাদের বাংলাদেশে আছে, যে 90 থেকে 94% মানুষ কিন্তু মেন্টাল হেলথ যে স্বাস্থ্য সমস্যা যে বিষয়টা, এটাকে অ্যাড্রেসই করছে না এবং রিচ আউটই করছে না। সো ইটস এ হিউজ গ্যাপ। তো যেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি যে চিকিৎসা যদি আসলে আমরা আর্লি ইন্টারভেনশন, যেটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, এটাকে চিহ্নিত করতে পারি, শনাক্ত করতে পারি, তাহলে অবশ্যই ফেরানোর সুযোগ আছে। এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু দুরারোগ্য মানসিক ব্যাধি ছাড়া ম্যাক্সিমাম মানসিক সমস্যা কিন্তু আসলে ভালো হয়, ইটস কিউরেবল। সো সেই জায়গাগুলোতে আসলে বুঝতে হবে যে আমি কখন আসলে একজন ক্লায়েন্টকে বা একজন পেশেন্টকে আসলে নিয়ে আসছি এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছি। ইটস নট নেসেসারি যে আমাকে সবসময় সাইকিয়াট্রিস্টের কাছেই যেতে হবে, একজন সাইকোথেরাপিস্ট হতে পারে, কাউন্সিলর হতে পারে, ওটা আমাকে রিচ আউট করতে হবে। যে সমস্যাগুলো ভেদে তখন অবশ্যই আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করছি যখন তার ওষুধের প্রয়োজন হচ্ছে, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরের কাছে রেফার করছি যখন তার বিহেভিয়ারাল মডিফিকেশন বা তার কাউন্সিলিংয়ের প্রয়োজন হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং একটা সমন্বয়ের বিষয়। সো ইটস এ টিম অ্যাপ্রোচ। তো এই জায়গাগুলো যখন আমরা একসাথে একটা মেলবন্ধন করতে পারি, সমন্বয় করতে পারি, তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা খুব সুন্দর হয়। আর যখন খুব দেখি যে সিভিয়ার লেভেলে চলে গেছে, তখন অনেক সময় আমাদেরকে ভর্তি রেখে চিকিৎসা করতে হয়। তো সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানসিক ব্যাধি আছে যেগুলোতে আসলে ভর্তি রেখে চিকিৎসা করাটাই যায়, এবং সিভিয়ার লেভেলে চলে গেলেও সেটা আমরা করি। আর মাইল্ড মডারেট ক্ষেত্রে অনেক সময় ওষুধ এবং কাউন্সিলিং একে এক অপরের হাত ধরে চললেও কিন্তু মানসিক রোগগুলো থেকে আসলে বের হয়ে আসা যায়। আর চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় বলবো স্টিগমা, যে মেন্টাল হেলথের ক্ষেত্রে আমাদের স্টিগমার জায়গাটা আমরা এখনও আসলে হতে পারিনি। যে আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব বা মনোবিজ্ঞানীর কাছে যাব, মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে পাগল ভাববে। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা বলে, আপু আমি আমার যে হাত খরচার টাকা সেটা আমি জমায় আসছি, বাবা মাকে বলা যাবে না, একটা ইউনিভার্সিটি গোয়িং। ইভেন যেই চিকিৎসকের কাছে যাচ্ছে বা কাউন্সিলরের কাছে যাচ্ছে, সেও জেনে যাচ্ছে এই অস্থিরতাও থাকে কিনা ভেতরে। হ্যাঁ, সে জেনে যাচ্ছে। তবে আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের তো একটা এথিক্যাল প্রিন্সিপালের জায়গা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, তো তারা কিন্তু এখানে সেফ ফিল করে, কারণ আমরা কিন্তু ফার্স্টে সেই এগ্রিমেন্টটা করে নেই যে তুমি যা বলছো এটা কিন্তু আমাদের কনফিডেন্সিয়াল থাকবে। সো এটা যখন সে বুঝে, তখনই কিন্তু সে এখানে সবচেয়ে সেফ ফিল করে এবং সে নিজেকে আস্তে আস্তে খুলতে থাকে। ধন্যবাদ। ডাক্তার রুবিনা, আপনার কাছে জানবো যে আমরা তো হয়তো বুঝি যে কে সাইকিয়াট্রিস্ট বা কে সাইকোলজিস্ট বা কে কাউন্সিলর, কে, মানে এগুলোর পার্থক্য আসলে কি, মানে মানে কে কখন কার কাছে যাবে, নাকি সবার কাছেই যেতে পারে, মানে এর কোনো পার্থক্য আছে কিনা? আমার কাছে মানে কাউন্সিলর, যদি আমি কাউন্সিলর দিয়ে যদি শুরু করি, কাউন্সিলর কিন্তু বিভিন্ন লেভেলে থাকে, যেরকম স্টুডেন্ট কাউন্সিলর,
মেন্টাল হেলথ কাউন্সেলর, বিভিন্ন ধরনের কাউন্সেলিং কিন্তু থাকে। সো যদি আমরা বলি যে জেনারেল যে জায়গাগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ভার্সিটি, ইভেন অফিস, সব জায়গায় যদি একটা কাউন্সেলর যদি আমরা রাখি, তখন তারা কি অ্যাড্রেস করতে পারবে যে কোনো কিছু নিয়ে যদি সমস্যা হচ্ছে, এই কাজে মনোযোগ দিতে পারছে না, বাচ্চাদের ক্ষেত্রে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, কোনো আচরণের সমস্যা, আবেগের সমস্যা, এই জায়গাগুলো নিজে বোঝা বা অন্যরা আশেপাশে দেখছে সেটা বুঝে কাউন্সেলরের কাছে পাঠানো, সেটা হচ্ছে একজন কাউন্সেলরের কাজ। যে সে এই বিষয়গুলো দেখবে, অ্যাড্রেস করবে, তাকে সাহায্য করবে এই জিনিসগুলো নিয়ে কোপ করার জন্য। তারপর যদি তার কাছে মনে হয় যে না, তার আরও একটু স্পেশালিস্ট চিকিৎসা লাগবে অথবা ঔষধ লাগবে, ঔষধ সেবন করা লাগবে, তখন সে একজন ডক্টর অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে পারে। সাইকিয়াট্রিস্ট তার ডায়াগনোসিস করবে। ডায়াগনোসিস শুড অলওয়েজ বি ডান বাই আ সাইকিয়াট্রিস্ট, একজন ডক্টর। সো সে তখন ডায়াগনোসিসটা করবে এবং তার যদি ওষুধের প্রয়োজন হয় সেই জায়গাটা করবে। কিন্তু ওষুধের রোল আমরা সবসময় বলি 50%, যেটা বলছিলেন যে একটা দিস ইজ আ টিম অ্যাপ্রোচে আমাদের দুভাবেই কাজ করতে হবে। ওষুধ 50% আর তার কিছু লাইফস্টাইল বিহেভিয়ারাল মডিফিকেশনগুলো হচ্ছে 50%। সো এই কাজটা হচ্ছে একজন কাউন্সেলরের। তখন কাউন্সেলর একজন মেন্টাল হেলথ কাউন্সেলর স্পেশালিস্ট যিনি করেন, যে অ্যাকর্ডিং তার সিমটম, তার সমস্যাগুলো অনুযায়ী তাকে কিছু জিনিস, তার আচার আচরণ সে কীভাবে সে বেটার করতে পারে, তারপর তার দৈনন্দিন কাজকর্ম সে কীভাবে করে বেটার করতে পারে, অথবা তার স্পেসিফিক যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, আমার মনোযোগ দিতে সমস্যা হচ্ছে, অথবা আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, এই জায়গাগুলোতে কিছু টেকনিক তাকে তখন শিখিয়ে দিবে। সো এটা হচ্ছে রোল। সাইকোলজিস্ট কি ওষুধ প্রেসক্রাইব করতে পারেন? সাইকোলজিস্ট ওষুধ প্রেসক্রাইব মানে আপনারাই কখনো কখনো তাদের কাছে পাঠান? হ্যাঁ, আমরা পাঠাই, অথবা তারা আগে অনেকজন আছে যে আমি ওষুধ নিতে চাই না, কিন্তু আমি বুঝছি আমার একটু সমস্যা হচ্ছে, তখন নিজেরাও যেতে পারে, সেটাতেও কোনো অসুবিধা নেই। তারা হচ্ছে সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক বিষয়টা তারা দেখে। সুন্দর করে বলেছেন। নুসরাত সাবরিন চৌধুরী, আপনার কাছে জানবো যে আমরা যেমন বলছিলাম যে 2 সপ্তাহের এমন সমস্যা হলে আমার রোগটি এরকম, একইভাবে ট্রিটমেন্ট প্রসিডিওরে আসলে কতদিন পর্যন্ত মানে এই রোগ ভেদে মানে কোনটিতে কত সময় আসলে চিকিৎসার সঙ্গে থাকতে হয়, নাকি এটা দীর্ঘদিন আসলে চিকিৎসা নিয়ে যেতে হয়? এটা আসলে ডিপেন্ড করে যে রোগীর পারিপার্শ্বিক অবস্থার উপর সে কতটুকু চিকিৎসাটা আসলে সেভাবে করে এই চিকিৎসার মধ্য দিয়ে সে কন্টিনিউ করছে। অনেকে আমরা বেশিরভাগ সময় দেখি যে মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন খেতে চায় না, কারণ মেডিসিন নিয়ে মানুষের মাঝে কিন্তু এক ধরনের একটা স্টিগমার জায়গা আছে। ডাক্তাররা খালি ঘুমের ওষুধ দেয়, মানসিক রোগের ওষুধ মানেই ঘুমের ওষুধ। তো এই জিনিসটা যখন তারা একটা সময় কিন্তু যখনই এটাকে ডিসকন্টিনিউ, আমি এখানে জানতে চাই কেন ঘুমের ওষুধ দেয়? না, ঘুমের ওষুধ আসলে দেয় না সেটা, বরং যেহেতু সাইকিয়াট্রিস্ট আপু খুব ভালো ডিল করতে পারবেন, বাট এটা কিন্তু ঘুমের ওষুধ না। অনেক সময় হয় যে আমরা রোগীদেরকে খুব অ্যাজিটেটেড দেখি, রেস্টলেস দেখি, তো ওষুধগুলো এমনভাবেই মলিকুলগুলো হয়তো বা সাজানো হয়েছে যেখানে কিছুটা সিডাটিভ একটা ইম্প্যাক্ট থাকে, বা তার অ্যাজিটেশনটা কমানোর জন্য হয়তো বা কিছু বিষয় থাকে, সেটাও কিছু ওষুধ, সবগুলো কিন্তু সব ওষুধে। সো এটা আমাদের আসলে একটা ভ্রান্ত ধারণা যে ঘুম মানসিক রোগের ওষুধ মানে ঘুমের ওষুধ। তো অনেক সময় আসলে এই ভ্রান্ত ধারণা, বা ওই যে ফার্মাসিতে যায়, জিজ্ঞেস করে, নিজে গুগল সার্চ করে, তো এই বিষয়গুলো দেখে কিন্তু অনেকেই আসলে ওষুধটা ডিসকন্টিনিউ করেন, বা যে তখন স্বাভাবিকভাবেই তার যেই আচরণগত যেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছিলাম সেখানে একটা ডিসফাংশন হয়। তো সেই জিনিসগুলো থেকে হয়তো সে নিজেকে আবার ব্যাকফুটে নিয়ে যাচ্ছে, তখন আবার রিকানেক্ট করাটা খুব মুশকিল হয়। তো সেই জায়গাগুলোতে কিন্তু যাকে ওষুধ দেয়া হয় আর সে মানসিক যে অস্থিরতার মধ্যে থাকে, সে তো গুগল সার্চ করবেই বা দেখবেই, বা দেখতে গিয়ে সে আবার পিছু হটবেই। এই ড্রপ আউটের ঘটনা কেমন ঘটে? এইটা মোটামুটি মোটা দাগে অনেকটুকুই ঘটে থাকে আসলে। কারণ আসলে কিন্তু আমি বলবো যে এটা অনেক কিছুটা ডাক্তারদের একটা, আমাদেরও এখানে অ্যাপ্রোচের বিষয় থাকে। আমরা যখন কোনো ওষুধ দিচ্ছি সে ব্যাপারে আমরা কাউন্সেলিং করা উচিত, মানে সেটা তাকে পরিষ্কার করে দিলে সে অন্তত খোঁজাখুঁজিটা করবে না। হ্যাঁ, আমি কেন দিচ্ছি, সাইড এফেক্ট গুলোও বলা হতে পারে। এই সাইড এফেক্ট যদি হয় তখন সে কি করতে পারে যাতে এই সাইড এফেক্টগুলো থেকে সে প্রতিকার পায়। এই জিনিসগুলো আপনি যদি সুন্দর করে যদি একজন পেশেন্টকে যদি বুঝিয়ে দেন, তখন কিন্তু সে অবশ্যই সে সহজে ড্রপ আউট করবে না। কিন্তু দেখা যায় যে আমি কমিউনিকেটই করছি না, সে তার সমস্যাগুলো বলছে, আমি নিচে তাকায় ওষুধ লিখে যাচ্ছি, তখন তো সে অবশ্যই সে আরেকটি বিষয় আমার হঠাৎ মনে হলো যে এই যে সেক্সুয়াল ডিসফাংশন, আমরা সাধারণত দেখা যায় যে চর্ম যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছি, কিন্তু আসলে এই রোলের বড় অংশ জুড়েই তো আসলে আছেন মনোরোগ বিদ্যার সঙ্গে যারা আসলে আছেন।
তাহলে এই সমস্যাগুলোর সমাধান যদি না হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা সুইসাইডাল টেন্ডেন্সি, এটা তার ওই লাইফটা কত বেশি ব্যাহত করে? অনেক বেশি ব্যাহত করে। একটা হচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন অনলি, যে অনেকের থাকতে পারে যে সেক্সুয়াল কিছু প্রবলেম, শারীরিক কোনো সমস্যা থাকতে শারীরিক পারে। সমস্যা, সেটা আলাদা। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনের কারণে দেখা যায় যে যার কোনো কিছুতে ভালো লাগে না, তার অবশ্যই ফিজিক্যাল ইনভলভমেন্টও তখন ভালো লাগবে না, সেটাতেও তার উৎসাহ আসবে না। তখন দেখা যায় তাদের সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়, ইচ্ছাটা কমে যায়, আগ্রহ কমে যায়, হ্যাঁ, অথবা পারফরমেন্সে অনেক সমস্যা দেখা যায়। আবার দেখা যায় যাদের উদ্বেগজনিত সমস্যা, অ্যাংজাইটিতেও কিন্তু সেক্সুয়াল প্রবলেমস হয়, যে অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা হচ্ছে কি আমি স্যাটিসফাই করতে পারছি না কি আমার পার্টনারকে, এগুলো নিয়েও যখন একটা অ্যাংজাইটি তৈরি হয় তখনও কিন্তু সেটা তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এফেক্ট করে, হ্যাম্পার ফেলে। সো অলসো এটা অনেকটা কানেক্টেড। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। নুসরাত সাবরিন চৌধুরী, আপনার কাছে জানবো, অ্যাডিকশনের মধ্যে কি আপনাদের কাছে যে রোগীরা আসে, পর্নোগ্রাফিক অ্যাডিকশনও আসলে পড়ে কিনা, তারাও কি আসে কিনা চিকিৎসা নিতে? অবশ্যই অবশ্যই, আসক্তি তো অনেক ধরনের হয়। হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট অ্যাডিকশন, আমরা মনে করি আসক্তি মানে শুধু ড্রাগ অ্যাডিকশন, তা কিন্তু নয়। এখন ইন্টারনেট অ্যাডিকশন আছে, পর্নোগ্রাফিক অ্যাডিকশন আছে, গেমিং অ্যাডিকশন আছে, অনেক ধরনের অ্যাডিকশনই আছে, এবং পর্নোগ্রাফিক গ্যাম্বলিং আছে। তো পর্নোগ্রাফিক আমরা পাই, অনেকটুকুই পাই, এবং এটা অনেকটুকুই সেক্স অ্যাডিকশন রিলেটেড। এবং এখন আসলে বেশি যেহেতু একটা গ্লোবাল এমন একটা বিষয় চলেছে যে টেকনোলজি আমাদের হাতের মুঠোয়, সো এখন কিন্তু এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে আমরা আসলে দেখতে পাই যে এটা শুরু হয়। এবং ওই যে নিরাপদ ইন্টারনেটটা আসলে কীভাবে ইউজ করতে হয়, সেফ ইন্টারনেট ইউজটা আমরা অনেক সময় বাবা মারা শেখাতে পারি না, তো মনিটরিংয়ের জায়গাটা থাকে না। এবং স্বাভাবিকভাবে সেক্স এডুকেশন, যেটা খুবই পরিবার থেকে হয়ে আসা উচিত, সেটা হয়তো সে পায় না। সে বিকৃতভাবে সে একটা তার পাড়ার বড় ভাই কাছ থেকে জানছে, বা স্কুলের কারো কাছ থেকে জানছে, সে গুগল থেকে অনেক কিছু দেখতে পাচ্ছে। তো এই জায়গা থেকে তার মাঝে একটা বিকৃত আচরণগত কিছু পরিবর্তন হয়, তখন আমরা দেখি যে এটা পর্নোগ্রাফিক অ্যাডিকশনের দিকে যায়। এবং এই অ্যাডিকশনটা প্রত্যেকটা আসক্তিরই কিন্তু একই রকম উইথড্রল সিমটম হয় বলতে গেলে, সেটা মাদকাসক্তি হোক বা ইন্টারনেট অ্যাডিকশন হোক বা পর্নোগ্রাফিক হোক। তো মাদকাসক্তিটা হয়তো কেমিক্যাল নির্ভর, আর এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের নিউরন বা আচরণগত কিছু পরিবর্তনের জায়গাগুলোকে আসলে বেশি এফেক্ট করে। তো এটা আমরা এখন অনেক পাই। অ্যাডিকশন থেকে ফেরাতে আপনারা কি করেন? এটা আসলে ডিপেন্ড করে যে উইলিংলিনেসের উপরে, যে পেশেন্ট কতটুকু আসলে চাচ্ছে, সে কি এখান থেকে নিজে বের হতে চায় কিনা। যদি সে তার ইচ্ছা শক্তিটা প্রবল থাকে এবং সে যদি আইডেন্টিফাই করতে পারে যে ইটস আ ডিজিজ, এটা একটা সমস্যা, এই আইডেন্টিফাই করতেই তো আসলে পারে না, অনেক ক্ষেত্রেই পারে না। তবে অনেক কিছু ক্ষেত্রে এখন আবার পারে, যে আমি আসলে এতটা দেখতে পাচ্ছি যে আমার ডেইলি লাইফটা এত ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আমি হয়তো আমার ওয়ার্ক প্লেসে জয়েন করতে পারছি না, আমার হয়তো কাজে সমস্যায় হচ্ছে, আমার কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, আমার ফ্যামিলি লাইফ এফেক্টেড হচ্ছে, তখন কিন্তু সে অ্যাড্রেস করতে পারে। এবং তখন কিন্তু অনেক সময় নিজের থেকেই সে নিজে হেল্প করতে চায়। তো ওই ক্ষেত্রে হয়তো বা আমরা কাউন্সিলিং বা বিহেভিয়ার মডিফিকেশন এই জায়গাগুলোতে কাজ করে অনেকটুকু তাকে ফেরাতে পারি। যদি সিভিয়ার দিকে যায় যে সে নিজে এটা বুঝতে পারছে না, এবং আমরা বলি যে ইনসাইট তখন তার যখন থাকে না, যে সে বুঝতেই পারছে না ইটস আ অ্যাডিকশন এবং আমি এই জায়গার মধ্যে দিয়ে আসলে যাচ্ছি, তখন তাকে আসলে ভর্তি রেখে চিকিৎসা করতে হয়। এটার আসলে কোনো রকম, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি, তবে এটা ডিপেন্ড করে যে ড্রাগ অ্যাডিকশন, পর্নোগ্রাফি, গ্যাম্বলিং এবং সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে যে কে কোন ধরনের কেমিক্যাল ইউজ করছে বা কে কোন ধরনের আসক্তিতে আসলে আছে। ধন্যবাদ ডাক্তার রুবিনা। আমরা শেষ প্রান্তে আপনার কাছে জানবো যে শারীরিক সমস্যা হলে মানুষ, আমরা বুঝতেই পারি যে আমার ঘাটা শুকায়নি, আমাকে এতদিন অপেক্ষা করতে হবে, আমি নিজের চোখে দেখতে পাই, নিজের মনস্তাত্ত্বিক জায়গাটা তো আর দেখা যায় না, মানে সেটি কি আসলে অনেকে মনে করে কিনা রোগীরা যে আমি রাতারাতি কেন ভালো হচ্ছি না, মানে সেখানেও তার সময় দেওয়াটা কত জরুরি, কারণ এই সময় যে দিবে সেটাও তো আসলে ওই মনেরই ঘটনা। হ্যাঁ, আসলে এখানে এটা খুব সুন্দর করে বলছেন যে এই জিনিসটা যে আমরা একটা শারীরিক একটা রোগ হলে আমরা ঘা সেটা দেখতে পাচ্ছি চোখে, হিল হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে আমরা বুঝতে পারি, কিন্তু মনের জিনিসটা আমরা না নিজেও যদি বুঝতে পারি, আমরা কিন্তু অন্যকে বোঝাতেও পারি না যে আমার সমস্যা বাড়ছে কমছে। তো দেখা যায় যে আমরা যে যদি মেডিসিনের ক্ষেত্রে যদি বলি, তাহলে ওষুধগুলা আমাদের খুব স্লো রিলিজিং হয়, যেহেতু এগুলো ব্রেনের হরমোন, খুব স্লোলি এটা রিলিজ করে। এটা কিন্তু অন্যান্য মানসিক রোগের, শারীরিক রোগের
রোগের ওষুধগুলোর মতো কিন্তু খুব ইমিডিয়েট এফেক্ট, একটা অ্যান্টিবায়োটিকের মতো অথবা প্যারাসিটামলের মতন এটা ইমিডিয়েট এফেক্ট কিন্তু দিবে না। সো দেখা যায় আমরা বলি যে যখন আমরা রোগীকে যখন ওষুধ দিই তখন আমরা বলি যে ওষুধগুলো মোটামুটি 20 to 30% কাজ করতেও আপনার 2 সপ্তাহ সময় দিতে হবে। সো আমরা সাধারণত রেকমেন্ড করি যে প্রথম ফলো আপটা 2 সপ্তাহ পর, তখন আমরা বুঝি তার ইমপ্রুভমেন্টটা কিভাবে যাচ্ছে এবং আমরা কতদিন কন্টিনিউ করবো ওষুধটা সেটাও আমরা তখন রুগীকে একটু বলি, কারণ রুগীরা বলে এটা আমার কতদিন খেতে হবে আমার ওষুধটা, এটা খুব কমন প্রশ্ন থাকে রুগীদের মধ্যে। তো দেখা যায় যে 1 মাস আমি দিলাম, 1 মাস পরে ফলো আপ, সে 1 মাস পর ভাবছে ওষুধ খেয়ে এখন আমার আর ওষুধ খাওয়া লাগবে না, এই জন্য সে নিজে নিজে তখন বন্ধ করে দেয়। অবশ্যই নেওয়া যাবে না। অবশ্যই নেওয়া যাবে ওটা না। ট্যাপারিং করে ডোজটা করে হ্যাঁ, আবার অনেকে এমনও হয় যে দেখা যায় খেতেই থাকছে, হ্যাঁ, আর মনে সে হয়। এরকম না। সো নিয়মটা এরকম যে আমরা বলি যে ওষুধ খেয়ে যখন সে পুরোপুরি সে ভালো ফিল করবে উইথ মেডিকেশন, তখনও আরও 3 মাসের মতো ওষুধ কন্টিনিউ করতে হবে। এবং এই 3 মাসটা আমরা ফলো আপে এভাবে রাখবো যে 1 মাস পরে ফলো আপ দিল, সে 1 মাস টানা ওষুধ খেয়ে ভালো, তখন আমরা যেটা নুসরাত বলছিলেন যে স্লোলি আমরা টেপার করব, আমরা একটু কমিয়ে দিব, তখন ওষুধ কমিয়ে আবার আমরা 1 মাস পরে ফলো আপ দিব, আরও কমিয়ে দিব, খুব স্লোলি আমরা কমাবো। কেন? কারণ তার ব্রেনকেও আমরা অ্যাডজাস্ট করতে দিব যে এখন আমার ভালো থাকতে হবে ওষুধ ছাড়া। সো এরকম করে মোটামুটি একটা 3 মাস সময় আমরা নিই, 3 মাস 6 মাস ডিপেন্ড করে। অসংখ্য ধন্যবাদ। এবং অনেকগুলো বিষয় আমরা ছোট ছোট করে টাচ করেছি। আমরা ধারণা করছি যে যারা শুনেছেন বা শুনবেন তারা উপকৃত হবেন। আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের সমস্যার ব্যাপ্তি এত বড় যে এটি আসলে সবার আগে আমার কাছে মনে হয়েছে বুঝতে হবে পরিবারকে। পরিবার যদি একটু অসহযোগিতা করে বা এটা যদি বুঝতেই না পারে, সন্তানরা আসলে বহুদূর পর্যন্ত পৌঁছে যায়, এমনকি মৃত্যু তার দ্বার প্রান্তে কড়া নেড়ে বসে। সেক্ষেত্রে তরুণ তরুণী বা কিশোর কিশোরী যারা আছেন তারা সারাদিন যেমন ইন্টারনেটের দুনিয়ায় বসে থাকছেন, তাদেরও অনেক কিছু সার্চ করার সময়ে একটু মানসিক যত্ন কিভাবে নিতে হয় সেটিও জানা প্রয়োজন। এটি জানতে পারলে হয়তো পুরো লাইফটা তার আরও বেশি সুন্দর হয়ে যায়। তো আমরা আশা করব যে আমরা আরও বেশি সতর্ক থাকব, সচেতন হব এবং নিজের ভবিষ্যৎ নিজেকে আসলে ঠিক করতে হবে জেনে শুনে। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।